আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যক্তিত্ব, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি শামসুল ইসলাম সৌদার। প্রিয় সম্মানিত, আমার প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বোন, আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি, যেটা আমাদের হৃদয় বিদারক জায়গা থেকে আজকের লাইভ এসেছি। সেটা হচ্ছে বরিশাল শেরেবাংলা ক্যাম্প ফজলুল হক যে হসপিটাল, সেই হসপিটালের আন্দোলন এর বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। আপনারা জানেন, আজকের এই বাংলাদেশে কিছু চোর, কিছু ডাকাত, তারা সরাসরি চুরি করে, ডাকাতি করে, স্মাগলিং করে, ব্যবসা করে, বিজনেস করে, সরাসরি একজনের টাকা আর একজনে লুণ্ঠন করে নিয়ে যায়। এটা এক ধরনের চোর, এটা এক ধরনের ডাকাত। আর এক প্রকারের ডাকাত আছে যেগুলি হচ্ছে যে আপনি কোট টাই প্যান্ট শার্ট পরে আপনার ভদ্রবেশী যে শয়তানগুলি যে কলমের খোসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, সেটা হচ্ছে এক ধরনের ডাকাত। তা আমি বুঝি না, আমি জানি না যে আপনি কোন ধরনের ডাকাতকে প্রশ্রয় দিবেন, কোন দেশে আমরা বসবাস করতেছি, এটা হচ্ছে মূল বিষয়। তো আমার এক ছোট ভাই, ও আজকে বলছে যে হাসিব বলছে যে মামাতো ভাই, যে আপনি বিষয় নিয়ে কথা বলেন। বরিশাল বিভাগে একটি ঐতিহ্যবাহী একটি হসপিটাল শেরেবাংলা ক্যাম্প ফজলুল হক এবং এই শেরেবাংলা মেডিকেল কলেজ নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য আমি এসেছি। আজকের বাংলাদেশের যে যে কয়টা পরিবার আছে, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সার্বক্ষণিক ডাক্তার প্রয়োজন, আপনার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসার জন্য যখন আপনি কোনো হসপিটালে যাবেন বা কোনো ডাক্তারের ওখানে যাবেন, অন্ধ বিশ্বাসে আপনার বিশ্বাস করে তারা যা প্রেসক্রিপশন দিবে, সেই অনুপাতে আপনার কিন্তু সেইভাবে ঔষধ খেতে হবে এবং আপনার সেই ডাক্তারের কথা মতোই কিন্তু আপনার চলতে হবে। সে ডাক্তার যদি হয় চোর, সে ডাক্তার যদি হয় ডাকাত, তাহলে আপনি কিভাবে আপনি তাদের কাছ থেকে সেবা নিবেন বলেন? তো সেজন্যই আমি আজকে এসেছি যে আজকে ছাত্ররা যেভাবে নির্যাতিত হচ্ছে আন্দোলনের বিষয় নিয়ে। কারণ শেরেবাংলা ক্যাম্প শেরেবাংলা যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ একটি ব্রিটিশ আমল থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ। এই কলেজের সার্বক্ষণিকভাবে যারা কর্মকর্তা, কর্মচারী, যারা ওখানে চাকরিরত অবস্থায় আছেন, তারা মানুষকে কিভাবে, মানুষদেরকে হয়রানি করছে। আপনি পেশেন্ট হলে পরে বুঝবেন যে আসলে তারা কত বড় ডাকাত। কারণ আমি এ ব্যাপারে আমি নিজে ভুক্তভোগী। পঙ্গু হসপিটালে গেছিলাম কোন এক ব্যাপারে আমার এক পেশেন্ট নিয়ে। সেখানে যাওয়ার পরে ওখানকার কিছু দালাল চক্র আছে যারা আনসার ডিপার্টমেন্টে যারা চাকরি করে, আনসারের যোগ সাযোগে বাহিরে বহিরাগত আশেপাশে দুটো হসপিটাল আছে, সেখানে তারা পাঠিয়ে দেয় এবং ওই জায়গা থেকে তারা একটা পার্সেন্টেজ ওই হসপিটাল থেকে তার আনসার তারা পায়। তার ভুক্তভোগী আমি নিজে। প্রিয় সম্মানিত ব্যক্তিত্ব, কারণ দেশের অবকাঠামো ঠিক নেই, আপনি হসপিটাল দিয়ে কি করবেন? আপনি পড়াশোনা করছেন আইন বিভাগে, আপনি আইন সম্বন্ধে জানেন, কিন্তু আপনাকে দিছে স্বাস্থ্য খাতে, তাহলে আপনি দেশেরই তো হজবরলা। আর বর্তমান যে উপদেষ্টা, ওই যে নূরজাহান, একটা মহিলা, 70 বছর বয়স, 75 বছর বয়স, উনি তো ব্যাংকার, ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের চাকরি করত। সেই ব্যাংকার দিয়ে কিভাবে ওয়েলকাম দোস্ত, আসো 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 আসো,
জিতু কুকিং জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমাদের বরিশাল বিভাগ একটি ঐতিহ্যবাহী একটি বিভাগ। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড জেকো, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম জয়েন করার জন্য। তো আমাদের শফিকুল ইসলাম দোস্ত, আমি তোমাকে আগে দেখছি তুমি জয়েন করছো, অসংখ্য ধন্যবাদ। আমি বরিশাল বিভাগের শেরেবাংলা হসপিটাল নিয়ে আমি আজকের কিছু কথা বলতে চাই। স্বাস্থ্য খাত নিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেষ্টা যারা আছে সর্বোপরি সর্বাঙ্গিক ভাবে তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই। যেহেতু মিস্টার হাসিব মামাতো ভাই ও বলছে যে বর্তমান পরিস্থিতি বরিশাল বিভাগে যারা আছে তারা এখন বর্তমানে খুবই করুণত্ব এবং করুণ অবস্থায় তারা আছে। হ্যাঁ দোস্ত, কেমন আছো? ভালো আছি দোস্ত, আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে বর্তমান উপদেষ্টা, এই উপদেষ্টা মহোদয় উনি কিরকম লোক আপনারা জানেন সেটা আমাকে কমেন্ট বক্সে, আমি ওনার ব্যাপারে আলোচনা সমালোচনা করতে চাচ্ছি না, কারণ উনি 80 বছরের বৃদ্ধ লোক। উনি বর্তমান দেশ পরিচালনার একজন কর্মকর্তা এবং দেশটাকে পরিচালনা করছেন। উনি কোন কোয়ালিটি এবং ওনার সর্বোপরি উনি কিভাবে দেশ চালাবেন সেটা হলো একান্ত ওনার বিষয়। কিন্তু ওনাকে একটু ইনফর্ম করতে চাই এই যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে যে ডাক্তার এবং স্বাস্থ্য খাত সম্বন্ধে প্রত্যেকটা অধিদপ্তর সম্বন্ধে যার সর্বোপরি আপনার ঔষধ থেকে আরম্ভ করে যার আউট জ্ঞান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোপরি যারা ওই বিভাগের ছাত্র ছিলেন তাদেরকে স্বাস্থ্য খাতে আপনার দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি একজন দিচ্ছেন নূরজাহান ব্যাংকার আগের থেকে। তো এইসব উপদেষ্টাদেরকে দিয়ে আপনি একটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, আর প্রত্যেকটা সচিবালয়ে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সমস্ত অধিদপ্তর সহ অধিদপ্তর সহপাঠী অধিদপ্তর এবং ডেপুটি কমিশনার পর্যায়ে জেলায় বিভাগে সর্বোপরিরা সর্ব জায়গায় আপনার আত্মীয় স্বজন তারা বর্তমানে ব্যারিকেড দিয়ে আছে, অর্থাৎ তারা চাকরি করছে। নূরজাহান হচ্ছেন উনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা, ম্যানেজার, ডিজি মানে চেয়ারম্যান। তো ওনাকে দিয়ে এখন বর্তমানে স্বাস্থ্য খাতের সর্ব ব্যাপারে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই ব্যাপারে উনি কি বুঝবে, কি জানবে? ডক্টর ইউনূস সাহেব, আপনি পড়াশোনা করেছেন ডক্টর, এখন আপনি কি মসজিদের ইমামতি করতে পারবেন? যদি আপনি ইমামতি করতে পারবেন তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনি একটা সূরা জানেন? এখন যদি আপনি মুসির কাজ যদি আপনি থানার ওসির দিয়ে করান তাহলে সেটা কি হবে? আপনি স্বাস্থ্য উপদেষ্টা বর্তমানে নূরজাহান বেগমকে দিয়ে মহিলা, একটি বয়স্ক মহিলা দিয়ে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের সর্বোপরি কাজ করাচ্ছেন। তার মানে আপনার লোক আপনার পাশে থাকে এবং আপনার ছত্রছায়ায় উনি চাকরি করছে সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য এবং সেভাবেই আপনি সেট আপ দিয়েছেন প্রত্যেকটা জায়গায়। আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলতে চাই যে আপনাদেরকে সামনে রেখে আজকের উপদেষ্টাগুলি যেগুলি আছে এখন বর্তমানে দেশের হাজারো কোটি টাকা তারা বিভিন্ন খাত থেকে আত্মসাৎ করছে, সত্য মিথ্যা আপনারা যাচাই করে দেখতে পারেন। কারণ ওনার তো মামলা ছিল প্রত্যেকে, আমি দেখছি এদেশের আইন বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা যখন যে দল ক্ষমতা আসে তার কোনো আইন থাকে না, তার কাছে আইন থাকে না। তাহলে এই আইন দিয়ে তো কোনো লাভ নেই। আজকের আপনার পেশি শক্তি আছে, আপনার মামলা নেই, হামলা নেই, কোনো কিছু নেই, আপনি দেশ পরিচালনা করতেছেন এবং সর্বোপরি আপনি যা খুশি তাই করতেছেন। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সচিবালয় প্রত্যেকটা সহ অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় আপনি সেট আপ দিয়েছেন আপনার লোক। তাহলে বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে এর চাইতে বড় ডাকাত, এর চাইতে জুলুমবাজ, এর চাইতে চোর বাংলাদেশের দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি। আপনি সচিবালয় থেকে আরম্ভ করে প্রশাসন বিভাগ সহ যেগুলি আছে সবগুলি চোর, বাস্টার্ড, গ্রেট মাদার চোর, এগুলি মাদার চোর। যদি তাই না হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যাচ্ছে 18 অধিদপ্তর, সর্বোপরি প্রত্যেকটা সহ অধিদপ্তর সে কোন জায়গায় কোন খাতে কোন জায়গায় কাজ করছে এবং সর্বোপরি তারা কি দুর্নীতির সাথে তারা জড়িত, এই ব্যাপারে আপনাদের মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম ওনার কোনো তথ্য আছে কিনা আমি জানি না। কারণ একটা উপদেষ্টার সাথে মিনিমাম এই চাটুকার দল যেভাবে থাকে আপনি যদি দেখেন আশ্চর্য হবেন। এইসব কথা বলে তো লাভ নেই, তারপরেও আমি সজাগ দৃষ্টিতে আমি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি।
প্রিয় দেশবাসী, আজকের বরিশাল একটি বিভাগীয়, যেহেতু আমার এলাকা বরিশাল, বৃহত্তর বরিশাল আমার জন্ম, এবং এই বরিশাল বিভাগে 5টি জেলা সমন্বয়ে একটি বিভাগ আমাদের। তো সেখানে কথা বলতেই হবে, কারণ আমাদের সন্তান বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, সমস্ত কলেজ থেকে, এবং যেখানে আমি পড়াশোনা করেছি সাগুদি মাদ্রাসায় পড়াশোনা করেছি চরমাই, সর্বোপরি সেই স্টুডেন্ট গুলো আজকে মার খাচ্ছে, তারা জেলে যাচ্ছে। আমি কথা বলবো না? আমি এদেশের নাগরিক না? আপনি কথা বলবেন, আমি বলবো, সবাই বলবো। আমাদের পরিবারের সবাই কথা বলতে হবে। আপনি জানেন, একটা রোগী যখন প্রবেশ করে শেরেবাংলায়, তখন তারা কিভাবে গলা কাটে তার উদাহরণ আমি দিচ্ছি। আমি নিজে প্রথম ঢোকার পরে টলি আপনাকে দিবে না, যদি মুমূর্ষ রোগী হয় টলি দিবেন। টলি নিতে গেলে আপনার মিনিমাম টাকা দিতে হবে। ওখানে দুর্নীতি। টলি যাওয়ার পর ওখানে আপনি সিরিয়াল মেনটেন করতে হবে, সেটা তো ডাক্তার জানে। এবং এর ডিজি বর্তমান যে আছেন উনিও জানে, কিন্তু এগুলি চোর। এই চোরের লিডার হচ্ছে ডিজি। এবং শেরে বাংলার সমস্ত সর্বোপরি যারা কর্মকর্তা আছে সবগুলি চোর, বাস্টার্ড, ডাকাত, লুটেরা। আজকের মানুষের তাজা রক্ত বিক্রি করে খাচ্ছে, এবং মৃত্যু ব্যক্তিকে আইসিইউতে নিয়ে তারা সেইভাবে 5 দিন 10 দিন রেখে, মৃত্যুটাকে রেখে লাশ বিক্রি করে তারা হাজার হাজার টাকা তারা আত্মসাৎ করছে। তো এই ব্যাপারে আন্দোলন করলে সমস্যাটা কোন জায়গায়? আন্দোলন করবে, তাদের অধিকার আন্দোলন করার। সাধারণ পাবলিক তো কথাই বলতে পারে না। কৃষক, মেহনতি জনতা, যারা দেশের সর্বাধীন নায়ক, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, মা বোনদের মা বোনদের জন্য তারা রক্ত দিয়েছে, তাদেরকে সর্বোপরি তারা চিকিৎসা পাবে না, এবং চিকিৎসা করতে গেলে তাদেরকে গলা কেটে তাদেরকে হত্যা করা হবে, সে ব্যাপারে আমি কথা বলতে পারবো না। তাহলে এই জন্য তো দেশ আমরা স্বাধীন করিনি। স্বাধীনতার সময় 57 বছর বয়স ছিল, ছোট ছিলাম, শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের অগ্রণী ভূমিকা ছিল স্বাধীনতার পিরিয়ড থেকে এই পর্যন্ত। সম্মানিত আমার প্রাণ প্রিয় কলিজার ভাই এবং বোন, আপনারা একত্রতা পোষণ করুন। বরিশালে সর্বশেষ সাইদুল, ওয়েলকাম। আমার বাইক নিয়ে জয়েন করছে, ওয়েলকাম, ভালো থাকো। আজকের ওই আলোচনা হচ্ছে, টপিক হচ্ছে আজকের ওই যে শেরে বাংলা, ওখানে আন্দোলন হচ্ছে বরিশাল বিভাগে, সেই ব্যাপার নিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমি কথা বলছি। তো সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে বরিশাল বিভাগে যারা আছেন, বরিশাল বৃহত্তর বরিশাল শেরেবাংলা যে হসপিটাল আমাদের কিন্তু রক্ষা করতে হবে। শেরেবাংলা শুধু বাংলাদেশ নাই, সেই কলকাতার মেয়র ছিলেন। আপনারা জানেন, ইতিহাস বিভাগের ছাত্র যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানবেন, কারণ আমি ইতিহাসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। মাদ্রাসা একটা ইতিহাস সাবজেক্ট ছিল 3টে আমাদের আমলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ছিল। এবং সে বহুত আগে, সে 84-86 দিকে যখন দাখিল 8-এর ভ্যালু ছিল, তখন 84 সালে আপনার এসএসসির ভ্যালু হলো, কামেলি ছিল আপনার ডিগ্রির ভ্যালু। এবং আমার বাবা ব্যক্তিগতভাবে একজন আলেম ছিলেন, এবং খুলনা আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, এবং সর্বোপরি তার দাখিল মাদ্রাসা তার হাতে প্রায় 7-8টা মাদ্রাসা করেছেন। কিন্তু পরবর্তীতে আমার একটু লাইন বিচ্যুত হওয়ার কারণে আমি সর্বোপরি একটু পিছনে ব্যাকে ছিলাম, সেটা আমার ভাগ্য ওইখানে নিয়ে গেছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনি জানেন যে 39টা মন্ত্রণালয় বাংলাদেশ, এবং 2টা হচ্ছে আপনার, একটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়, আর একটা হচ্ছে গিয়ে আপনার বঙ্গভবন। সেখান থেকে সারা বাংলাদেশের সমস্ত সর্বোপরি মানুষের উন্নয়নের স্বার্থে কিন্তু কাজ হয়। তাহলে আমাদের যখন রোগী হই, আমাদের যখন রোগ হয়, বা আমাদের যখন আমরা রোগাক্রান্ত হই, তখন কিন্তু হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে আপনার সীমিত টাকার দেওয়ার জন্য বড় হসপিটালে আমরা যাই, যেখানে অন্তত একটা বেড পাওয়া যাবে, ভালো একটা সুচিকিৎসা হবে। সেখানে বেড তো নাই, বরং সেই বেডগুলা আগেই বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। তারা ডাক্তাররা ওখানে ডিজি, তারা সম্পূর্ণভাবে চুরি করে। তাহলে একজন চোর, পুলিশ যে চোর ধরে, ডাকাত ধরে, লুটেরা ধরে, তাদের চাইতে এগুলি আপনি না ধরে আপনি যারা কলমে চুরি করে তাদেরকে আপনারা ধরুন। কাশেম, অসংখ্য ধন্যবাদ। মামাতো ভাই জয়েন করছে, ও মালয়েশিয়া থেকে আসছে বোধহয়। কাশেম, ওয়েলকাম। আমার কলিজিয়ার ভাই, আমার ব্যক্তিগতভাবে যারা জয়েন করবে তারা আমার লোক, দলমত নির্বিশেষে তারা আমার লোক। আমি এই দেশের চাটুকাগিরি এবং কোন পরিবারতন্ত্রের দালালি করার জন্য এবং নমিনেশন নেওয়ার জন্য ওই এলাকায় যে ইসলাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, ওই মহিলারা দেখেন না এইভাবে করে, ইসলাম নসি জলকানি আছে, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম। ভাই, মনের থেকে কোনো ভালোবাসা তাদের নাই ভাই, প্লিজ আপনি বিশ্বাস করেন।
এই যে চাটুকা দেশের বর্তমানে যে সর্বদিক থেকে বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি, দেশের দেশের সংকট, রাজনৈতিক সমস্ত সবকিছু নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি বলতে কোনো কিছু নেই। কেউ কারো কথা শুনছে না, প্রধান উপদেষ্টার কথা কেউ শুনছে না, কারণ এই গ্রামীণ সুদী ইউনুস এর কথা কেউ শুনছে না। এবং এবং সর্বোপরি তার ভাতিজা ভতিজা যা আছে আত্মীয় স্বজন সব, স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত তার যে চেয়ারম্যান ছিল তাকে সর্বোপরি তাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আপনার ইয়েতে, স্বাস্থ্য খাতে। আর ছোট ভাই রাসেল সাকিব জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ রাসেল, ওয়েলকাম। থাকো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই, তাহলে প্রতিদিন হয়তো কথা বলতে গেলে আরো আপডেট কিছু কথা আমি বলতে পারবো। তো আমি আমি আমার ভাই ব্রাদারকে বলছি, আমার বন্ধু মহলকে বলছি, বরিশাল বিভাগে ছাত্ররা যেইভাবে অ্যারেস্ট হতেছে, ছাত্রদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আজকের সবাই তাদের পক্ষে যে এবং তাদের অগ্রণী ভূমিকা পালন করবে সেই পরিবারদেরকে বলছি, বরিশালে সর্বোপরি শেরেবাংলার সর্বোপরি আজকের এই দুর্নীতি এবং ডাকাত চোর গুলি আজকে কিন্তু এই শেরেবাংলা থেকে উৎখাত করতে হবে। আমি তাদের সাথে একাত্মতা করলাম এবং সর্বোপরি বরিশালের সেই আন্দোলন যে বর্তমানে হচ্ছে, সেই বরিশালের আন্দোলন কে আমি সাপোর্ট দিলাম এবং তাদের পাশে থেকে যতটুকু পারি কথা বলার চেষ্টা করি। প্রিয় বরিশালবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের পিরোজপুর বরগুনা থেকে কিন্তু অন্য কোনো বড় হসপিটাল নেই। আপনার বরিশাল, বরগুনা, পাথরঘাটা, কাকচিড়া, বদনিহালি, কাউখালী, লেবুখালী, তুষখালী, পিরোজপুর, মঠবাড়িয়া সমস্ত সর্বোপরি ভোলার অঞ্চল একদম যে চরাঞ্চলগুলি থেকে আজকের যে বরিশালে আসেন, বরিশালে আসার পরে আজকের যেভাবে আপনারা হয়রানির শিকার হন, সেইভাবে ছাত্ররা বিভিন্ন জায়গায় হাতেমালি কলেজ, বিএম কলেজ, বরিশাল কলেজ এবং সাগরী মাদ্রাসার সমস্ত সর্বোপরি আজকের সেখান থেকে আপনাদের কিন্তু তাদের পাশে রুখে দাঁড়াতে হবে। যে আজকের এই যে বর্তমানে আমার এই লাইভটা করতে বলছে, সে হচ্ছে আমার কলিজার ভাই, বাবা আমার পরের স্থানীয় নাম হচ্ছে হাসিব, জয়েন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে সবাই মিলে মানববন্ধন করতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করতে চাই, সেটা একটা কমেন্ট আসছে, দেখেন হাসিব, ওয়েলকাম, দ্যাটস ওয়েলকাম। হাসিব বলছে যে আমরা আন্দোলন করতে, অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় নূরজাহান বেগম, খুরজাহান বেগম আপনার সামনে ওখানে বসে আন্দোলন করা হবে। আমাদের যদি কোনো ছেলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবিতে যদি কোনো অ্যারেস্ট করা হয়, তা আমি শামসুল ইসলাম সোলজার আমার নেতৃত্বে বাংলাদেশের সর্বোপরি আন্দোলনমুখী হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘাউ করার জন্য। আপনারা সোচ্চার ভূমিকা পালন করবেন। ইমিডিয়েটলি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, আগামী শুক্রবারই বোধ হয় আমরা ওখানে আমার সর্বোপরি হাসিব আছে, ওকে নিয়ে এবং যারা আছে এখানে জয়েন করছে, হয়তোবা আমার কিছু বন্ধু মহল আছে ভিআইপি যারা সবই ওরা হয়তো দেশে থাকে, ওরা চিকিৎসা চায়, ভালো সুচিকিৎসা চায়, তা আন্দোলন করব। ভাই ওইসব ভয়টা দেখাই তো লাভ নাই, কারণ ছোটবেলার থেকে যে হাসিব জয়েন করছে বা আমাদের এলাকার লোক জানে, কারণ আমার যখন 5-6 বছর বয়স, 6-7 বছর, তখন থেকেই আমি নলছিরি, জালকাঠিতে, ঢাকাতে সমস্ত সব জায়গায় আমি দেখেছি। এই জন্য আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। আমার বয়স 60-এর উপরে, 63 বছর বয়স আমার। এই 63 বছর বয়সে সর্বোপরি আজকের আমাদের ন্যায্য অধিকার পাওনার লক্ষ্যে আমাদের কিন্তু রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে। কেন? স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বর্তমান নূরজাহান বেগম কে আপনি জানেন? উনি হচ্ছেন একজন ব্যাংকার, উনি পড়াশোনা করছে, ব্যাংকারের পড়াশোনা করছে, অর্থাৎ উনি ছিল চট্টগ্রাম কলেজের অধ্যাপক ছিলেন এবং ওনাকে দিয়েছে এই খাতে স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে হবে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে হবে একজন ডাক্তার, এবং সর্বোপরি আপনার সেইভাবে তাকে দিতে হবে। আমার জয়েন করছে মুজাম্মেল, আমার কলিজার ভাই এবং আমার বন্ধু, ও জয়েন করছে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ব্যক্তিগতভাবে ও জয়েন করছে, ওর জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় সম্মানিত আমার কলিজার ভাই এবং বোন, আজকের বাংলাদেশের 39টি মন্ত্রণালয় এবং 2টি মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বঙ্গভবন থেকে বাংলাদেশ নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু কোন মন্ত্রণালয়, কোন অধিদপ্তর, একটা মন্ত্রণালয় 14টা অধিদপ্তর থাকে এবং সহ অধিদপ্তর থাকে, তারপরে ডিসি ডুসি যেখানে যা আছে সব সেপারেটেড, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা 64 জন ডিসি এবং এসপি, এবং সর্বোপরি প্রত্যেকটা জেলা থেকে সর্বোপরি এই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত মানুষের সেবা দান করতে পারিনি। আমার দোস্ত লেখছে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। হ্যাঁ, আসলে বর্তমান যে সরকার, গভর্নমেন্ট ইউনুস সরকার, এটা হচ্ছে চাটুকা এবং সে, আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই, এই যে বর্তমানে যে একটা বড় কমেন্ট লেখছে হাসিব আমার ভাই, বিগত 60 ঘন্টা যাবৎ ছাত্ররা খাদ্য অনশনে আছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের চোখে ছানি পড়েছে,
শানি পড়েছে, তার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তার নজর এগুলো আসতেছে না, এবং আজকে স্টুডেন্টদের অ্যারেস্ট। হাসিব হচ্ছে আমার মামাতো ভাই, ও বলছে যে বিশাল একটা কমেন্ট করছে, আপনি দেখছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বর্তমান উপদেষ্টা যে আছেন, ওনার চোখে ছানি, অর্থাৎ ছানি পড়লে কিছু দেখা যায় না, সেটা উত্থাপন করেছে ওর জায়গা থেকে, ওর অ্যাক্টিভ এবং ওর মেধার জায়গা থেকে উত্থাপন করেছে। অর্থাৎ ছানি অর্থাৎ উনি দেখতেছে না। বরিশাল বিভাগ, অর্থাৎ বরিশাল বিভাগে কোন ছাত্রকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে বরিশাল বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেটা সেটা কোনো পক্ষে নয়, আমাদের সাধারণ জনতা নিয়ে যারা আমরা ভুক্তভোগী, অর্থাৎ বরিশাল এই শেরে বাংলা কলেজে আমাদেরকে যেইভাবে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, এক প্রকার নির্যাতন হচ্ছে যে গরিব মেহনতি জনতা যারা যারা হয়তো রোগাক্রান্ত, তারা হয়তো এমন লোক আছে হয়তো আইসিইউতে ভর্তি হতে পারে, কিন্তু আইসিইউতে টাকা দিতে হবে, ১,৫০০ টাকা দিতে হবে, ২,০০০ টাকা দিতে হবে, ৩,০০০ টাকা দিতে হবে। হ্যাঁ, আইসিইউতে স্পেস আছে, তারপরও টাকা দিতে হবে, এটা ডিজি জানে। চোর দিবালোকে যদি এইভাবে চুরি করে বা এইভাবে যদি আমাদের গলা কাটে, তাহলে আজকের বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশ থেকে আন্দোলন মুখী এবং আন্দোলন করতে হবে। প্রিয় দেশবাসী, দুলা ভাই, হ্যালো, আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু লাইভে আছি, দাঁড়ান, দাঁড়ান, একটু লাইভে আছি, পরে ফোন দিচ্ছি ভাই। আচ্ছা, লাইভে আছি, একটু লাইভে দাঁড়ান। তো যে কথা বলতেছিলাম, যে আজকের আমাদের সমস্ত সর্বোপরি একটি সোচ্চার একটি স্পেস তৈরি করতে হবে প্রিয় দেশবাসী। কারণ বর্তমানে বাংলাদেশ এমনটা হচ্ছে যে ছোট একটা বাংলাদেশের ভিতরে ১০০টা হচ্ছে দল। আজকের এই দলের সর্বোপরি সর্ব জায়গা থেকে দেশের উন্নয়ন ক্ষেত্রে এবং দেশের অবকাঠামো এবং দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু কেউ কোনো কথা বলে না, সব সময়ের জন্য টিকিট নেওয়ার জন্য ব্যস্ত। ওই যে নলসি জনগাড়ি আছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আপনি দেখেন মনের কথা, মনের যে ভাব, মন থেকে তাকে একটু ভালোবাসা, সেটা নয়। শুধু এটা এক ধরনের চিটারি, বাটপারি, রাজনীতি, মানুষদেরকে হয়রানি করা, মানুষদেরকে নিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্য করা, এই যেগুলি হচ্ছে বাংলাদেশে, এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষ আজকের, আমি শুধু বরিশালের কথা বলছি না, আমি আমি পঞ্চগড়ের কথা বলছি, আমি চিটাগাং রাঙ্গামাটির কথা বলছি, আমি রাজশাহীর কথা বলছি, আমি পাবনার কথা বলছি। আমার প্রত্যেকটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে সমস্ত পয়েন্টে পয়েন্টে ১১টা সেক্টর এবং সহ সেক্টর ৬৪টা সহ সেক্টর ছিল যারা যুদ্ধ করেছে। প্রত্যেকটা জায়গায় এক একজন লোক বসবাস করে, সদস্য কিন্তু আমাদের আছে, তারা বিভিন্ন আঙ্গিকে হয়তোবা তারা কথা বলতে পারছে না, তারা জিম্মি। আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে পরে তার কাছ থেকে প্রেসক্রিপশন দিবে, দেওয়ার পরে তার ডাক্তারের কাছে জিম্মি হয়, এবং জিম্মি হওয়ার পরে উনি যা বলবে তাই। কিন্তু হসপিটালে গেলে পরে আপনার তাদের সাথে কথা বলা যায় না, নার্সের সাথে কথা বলতে পারবেন না, সাধারণ পাবলিক তো প্রশ্নই আসে না। আপনার এই যে ভুল চিকিৎসা করে অনেক পেশেন্টকে হত্যা করা হয়, এই ব্যাপারে কেউ কোনো ভূমিকা কিন্তু কোনো দল নেয় না। দলের কাজ হচ্ছে নমিনেশন নেওয়া, বিএনপি থেকে নমিনেশন নেওয়া, আওয়ামী লীগ থেকে নমিনেশন নেওয়া, জাতীয় পার্টি থেকে নমিনেশন নেওয়া, এলাকার ভিতরে ৭ জন ৮ জন করে এলাকায় সেইভাবে তোলপাড় সৃষ্টি করে মানুষদেরকে অতিষ্ঠ করে। দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কিন্তু তারা কখনোই কোনো কথা বলে না। যদি কথা বলে তাহলে তার ভোট যাবে, সে এমপি হতে পারবে না, এবং পরবর্তীতে সে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হতে পারবে না। সর্বোপরি এইভাবে কিন্তু হচ্ছে। আমার হাসিব কি নিয়েই আজকের এই যে আজকে লাইভটা করলাম, হাসিব কি বলছে একটু শোনেন। আমরা যারা বরিশালের উন্নয়ন চাই, যারা অবস্থান করা, আমরাই ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বরিশালে যেতে পারতেছি না শের বাংলা মেডিকেল হাসপাতাল সংস্কারের ঢাকায় আছি, এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করতে পারি। এই ব্যাপারে আপনারা মতামত দিবেন। হ্যাঁ, আমরা এখন এই ব্যাপারে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় তো আমাদের জায়গা থেকে আমার অধিকার নিশ্চিত করব, কারণ আমরা কথা বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে, যে আমরা মানববন্ধন করব যে আপনারা বরিশাল বিভাগে শেরে বাংলা হসপিটালের ভিতরে যারা দুর্নীতি হচ্ছে সে ব্যাপারে কথা বললে তাকে অ্যারেস্ট করবেন এবং তাকে আইনের আওতায় নিবেন, সেটা তো কোনো কথা হতে পারে না। আমার ভাই অ্যারেস্ট হবে, তাদের সংসার ধর্ম আছে, হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চারা আছে, স্টুডেন্ট আছে, তারা ফার্স্ট ইয়ারের ছাত্র এবং কেউ অনার্সের পড়ুয়া ছাত্র, তাদেরকে অ্যারেস্ট করবেন এবং অ্যারেস্ট করে তাদেরকে রিমান্ডে মারধর করবেন। এটা তো বাংলাদেশের, এই জন্য তো আমরা স্বাধীন করে আজকের এই বাংলাদেশ স্বাধীন করিনি।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সবাই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কথা বলবে, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলবে। আমার এক ভাই আজকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হবে, পঙ্গুতে ভর্তি হবে, সেখান থেকে যদি আনসার, আমি নিজে ভুক্তভোগী, আমি এমডি জহিরুল ইসলাম ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ জহিরুল ভাই, অসংখ্য ধন্যবাদ, জয়েন করছে আমার কলেজের ভাই। তো বিষয়টা হচ্ছে যে আজকের সেই পঙ্গুতে আমি একজন পেশেন্ট নিয়ে গিয়েছিলাম। সে পেশেন্ট নেওয়ার পরে আমি সাংবাদিক পরিচয় দিইনি, অবশ্য সে অলরেডি বলতেছে যে এখানে তো কোনো স্পেস নেই, খালি জায়গায় আপনারা কাজ করেন। উনি তো মুমূর্ষু অবস্থা, ওনাকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। তো প্রাইভেট ক্লিনিকে ভর্তি করার পরে সেখানে এক একটা প্রাইভেট ক্লিনিকে যদি হাড় ভেঙে যায় তাহলে তার মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু খরচ, এবং তারা কিন্তু ওইভাবে তাদের খরচ দেখায় যে আমাদের 2.5 লাখ টাকা খরচ হয়েছে বা 1.5 লাখ টাকা, বিভিন্ন ধরনের ওষুধ থেকে আরম্ভ করে আজকের কিন্তু আমাদের মানুষগুলি, আমাদের ভাই ব্রাদারগুলি, তারা কিন্তু আজকে এই হসপিটালের সেই ডাক্তারের কাছে কিন্তু আমরা জিম্মি। তো এই জায়গা থেকে বা এই স্পেস থেকে আপনি কি আপনার জায়গা, আপনি কি তাদের বিরুদ্ধে কথা বলবেন না? আপনি চোরের বিরুদ্ধে কথা বলবেন না? আজকের এই ইউনূস সরকার যদি ডাইনি ভাই কিছু করে তার বিরুদ্ধে কিছু কথা বলবেন না? আজকের সমস্ত আমাদের সেই জেলায় ডিসি, ডেপুটি কমিশনার অলওয়েজ ক্ষমতার মালিক, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার অলওয়েজ ক্ষমতার মালিক, তাকে এই দুর্নীতির বিষয়ে জানালে পরে যে আপনি অ্যারেস্ট করবেন, বিএম কলেজের ছাত্রদেরকে অ্যারেস্ট করবেন, ছাত্রীদেরকে লাঞ্ছিত করবেন, কি দেশটা মগের মুল্লুক হয়েছে নাকি? দেশটা কি মগের মুল্লুক হয়েছে? তাহলে দেশটা যদি মগের মুল্লুক হয়ে যায় তাহলে দেশ থেকে আমাদেরকে বলেন, দেশ থেকে চলে যাই, বাংলা 18 কোটি মানুষ আমরা চলে যাই, আর যারা নেতৃত্বে আছেন তারা থাকেন, সমস্যা নাই, আমাদের আর কোনো প্রয়োজন নেই। এই জায়গা থেকে অধিকার, দলের কথা বলছি না আমি, কিন্তু ওই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একটা দলকে নিয়ে দেশের ব্যাপারে কথা বলছি। আমাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে, প্রধান উপদেষ্টা মহোদয়, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পক্ষে দাঁড়িয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিজলা বেঁধে সর্বোপরি সবার পক্ষে দাঁড়িয়ে আজকের সোচ্চার ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে যদি মানববন্ধন করি বা তাকে যদি বলি, সে হয়তো নাও জানতে পারে এই বিষয়টা, বা জানতেও পারে, সোশ্যাল মিডিয়ার যুগ, যা হচ্ছে সেকেন্ডের ভিতরে মানুষ জানছে। তো আমরা যদি দুর্বার আন্দোলন করি বা তাদেরকে যদি মানববন্ধন করে তাদেরকে বলি, এই জন্য আপনার একত্রতা বোধ মনে করে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আমি শামসুল ইসলাম সোলজার, সব সময়ের জন্য আপনাদের পাশে আমি আছি। ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমরা রোগী মানুষ, আমরা প্রত্যেকটা পরিবার, বাংলাদেশের প্রত্যেকটা পরিবার। আপনি জানেন আমি কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম, আমি কিছুদিন আগে রাজশাহীতে চরে গিয়েছিলাম, আমি কিছুদিন আগে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের 64টা জেলায় প্রতিনিয়ত কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সেট আপ আছে। অর্থাৎ আমি যাই, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়া অঞ্চল থেকে পঞ্চগড়, ওখানে যাই, তারপরে খুলনাতে যাই, খুলনাতে আমার শ্বশুর বাড়ি, ওখানে খুলনাতে মনে করেন পাইকগাছা, কয়রা, আশাশুনি, শ্যামনগর, আপনার কালাবগি নামে একটি জায়গা আছে। এই কথাগুলি কিন্তু কোন রাজনীতিবিদ তারা উচ্চারণ করে না ভাই, করে না। এবং কালাবাগিতে আপনার পাইকগাছা থানাধীন এবং খুলনাতে আপনার পাইকগাছা থানাধীন, কয়রা, পাইকগাছা, আশাশুনি, শ্যামনগর, নীলডুমুর সমস্ত সর্বোপরি আজকে চিকিৎসা বাবদ, চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় তারা কিন্তু মারা যাচ্ছে। তাদের পাশে কিন্তু কেউ নেই। সব সবার জন্য ওই বিএনপির নমিনেশন, আওয়ামী লীগের নমিনেশন, জাতীয় পার্টির নমিনেশন, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি দেশের উন্নয়ন হব, আমি চেয়ারম্যান হব, আমি মেম্বার হব, আমি এইটা হব, ওইটা হব, কিন্তু মানুষের স্বার্থে একটা লোক কথা বলেন না। আপনি সব সময় আপনি দেখবেন দলনেতা, এক একটা দলনেতা সব সময়ের জন্য আপনি কটূক্তি করে কথা বলছে। ভাই আমি বলছি কটূক্তি করে কথা বলছে, কিন্তু আমার কথা হচ্ছে যে কথাটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন, হ্যাঁ ভাই, জিয়া এক জিনিস, ছেলে হইলো আর এক জিনিস, ছেলে হইলো এক জিনিস, মা হইলো এক জিনিস। এখন যে ওই হুজুরের ছেলে যে হুজুর হবে এমনটা কোনো কথা নাই, তবে হ্যাঁ ভালো মানুষের কথা বলতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে সবাই সুনিশ্চিত ভাবে বেঁচে থাকতে চাই, আপনারা গাছ লাগান, ভালো কথা বলেছে। আবার বঙ্গবন্ধু বলেছে দেশের স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছে, সেটা নাহিদ বলেছে যে হ্যাঁ ওনার কোন ভূমিকা ছিল, জাতির পিতা হিসেবে ওনাকে অ্যাকসেপ্ট করেন। এটা আমি বলি না, এদেশের জাতীয় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে যারা রাজনীতিবিদ আছে তারা বিভিন্ন রকমের এক একজনকে এক এক ধরনের কথাবার্তা বলছে। প্রিয় দেশবাসী, কিন্তু আমাদের এই গরিব মেহনতি, আজকে স্বাস্থ্য, আমাদের টপিক হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আওতাধীন এবং আমরা যে ডাক্তারের কাছে জিম্মি, তো আমাদের এই বিষয় নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না, কখনোই করে না। আজকে বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা বেষ্টিত আপনাদের এই যে মনে করেন আমাদের এই যে 56,000 বর্গ কিলোমিটার, বর্গ মাইল জুড়ে যে আমাদের
যে দেশ বাংলাদেশের যে গরিব অঞ্চলে, চর অঞ্চলে যে মানুষগুলি আজকের সেবা এবং এই যে তারা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেই ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা কিন্তু আমাদের কোনো দলনেতা নেই। দলনেতারা আছে সবসময়ের জন্য জামাত কি করলো, আবার জামাত বলছে বিএনপি কি করলো, আবার জামাত আলারা বলছে আওয়ামী লীগকে উঠানো যাবে না, আবার আওয়ামী লীগের আলা বলছে যে একটু অপেক্ষা কর, চুষে চুষে চিপে চিপে মারবো। এই যে আমাদের ভিতরে কালচার সৃষ্টি হয়েছে, আমাদের যে আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক একজন ছাত্র, আমরা মেধাবী ছাত্র, ইতিহাস বিভাগের ছাত্র, আমরা এইটা করছি ওইটা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের উন্নয়নের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষত্ব বোধ জায়গা থেকে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলি না। সেই জন্য আসুন, আমি শামসুল ইসলাম সোলজার সারা বাংলাদেশ থেকে আমি বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় মানববন্ধন করবো। আমার হাত শক্তিশালী করার লাগে হাসিব প্রথম উদ্যোক্তা, যেহেতু ওর মাধ্যমে আজকে লাইভটা করছি, ও আমাকে নজর দিচ্ছে যে বরিশালের অবস্থা দাদা আপনারা বলতে হবে যে নলসি জনগণ এমপি ক্যান্ডিডেট হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি সেইভাবে আমি কোন দলের টিকিট নিয়ে নয়, মানুষের সেবাদান লক্ষ্যে সর্বোপরি বিষয় নিয়ে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার আমি চেষ্টা করি। যেহেতু বরিশাল বিভাগে আমার জন্ম, ওখানে আন্দোলন হচ্ছে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে এবং হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ এবং সর্বোপরি সাগরদী মাদ্রাসা, যেখানে আমি পড়াশোনা করেছি, ওখান থেকে আলেম পাশ করেছি, সাগরদী মাদ্রাসা থেকে এবং চড়াই মাদ্রাসা পড়াশোনা করেছি। সর্বোপরি আজকের এই ছাত্ররা যে আন্দোলন করছে, আমাদের ছেলের বয়সী যারা তারা আন্দোলন করছে, এবং তাদের পক্ষে দাঁড়িয়ে যদি আমি কথা না বলি, এবং আপনারা যে শেরেবাংলায় যে নির্যাতিত হচ্ছেন তাদেরকে যদি একত্রতা বোধ যদি না করেন, তাহলে আপনি কিন্তু আপনার কাছে ঋণী থাকবেন। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আজকের এই লাইভে এসেছি। সম্মানিত আমার বন্ধু মহল, ছোট ভাই যারা এখানে জয়েন করছো, এবং আমার বন্ধু এবং বড় ভাই সহ, এবং সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার এই ফেসবুক পেজ, এবং ফেসবুকটা পেজ নেটা ফেসবুক যাকে পেজ করে নিয়েছে, এবং সর্বোপরি আপনারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে করে মানুষ আজকের তারা এই কথাটা শুনে অন্তত তারা তাদের জায়গা থেকে একটা সোচ্চার ভূমিকা এবং দেশের দুর্নীতিবাজদের যেন কিছু বলতে পারে, সেই জায়গা, সেই স্পেস আপনারা তৈরি করে দিবেন। সম্মানিত দেশবাসী, হ্যাঁ, জয়েন করছে যার কথা না হইলেই নয়, আমি দেখতে পাচ্ছি জেডাই কামাল, অর্থাৎ নলসির জালকাঠি নয়, সে এখন আন্তর্জাতিক মহলের বড় একজন নেতা। জেডাই কামাল আমি দেখতে পাচ্ছি, আমার কলিজার ভাই, ছোট ভাই, এবং ওকে আমি হইতে দেখছি, যদিও সম্মান করে ভালো, সম্মান না করলেও ওর তদ্দু বাসে জানা, ও কিন্তু এখন বিশাল বড় মাপের নেতা জেডাই কামাল। আমাদের সামনে ভবিষ্যতের নলসিরি জালকাঠির একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হবে, দোয়া করে জেডাই কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে জয়েন করছেন, এবং আজকের ফেসবুকটা আমার জ্বলছে, আমার মনে হয় জেডাই কামাল ও হচ্ছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক বাংলাদেশ, এটা কিন্তু নলসিরি জালকাঠি না, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি, 1 নম্বর যুগ্ম সম্পাদক, এবং সর্বোপরি মানুষের আসলে মূল বিষয় হচ্ছে যে জেডাই কামাল, এই যে জেডাই কামাল আপনি দেখছেন যে কিছুদিন আগে যখন মানুষ চট্টগ্রাম গিয়েছে এবং নোয়াখালীতে গেছে, ও নিজের মাথায় করে বস্তা নিয়ে, ওর তো সোনার চামচে বড় হওয়া ছেলে জেডাই কামাল, মাথায় নিয়ে মানুষের কাছে এবং গলা পর্যন্ত পানি, সেখান থেকে মানুষের দুয়ারে দুয়ারে যে আজকের কিন্তু সেগুলি সে ডিস্ট্রিবিউট করছে। এবং প্রত্যেকটা জায়গায় নলছিরি জালকাঠি নয়, শুধু সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড়, তারপরে মনে করেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপরে বগুড়া, রংপুর, 64টা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায়, 12টা সিটি কর্পোরেশনে ওয়ার্ড, এবং ঢাকাতে তো 193টা ওয়ার্ড এবং 2টা সিটি কর্পোরেশন এবং 51টা থানা। সর্বোপরি প্রত্যেকটা জায়গায় ওর ইউনিটি রেখে এবং জেডাই কামাল কিন্তু সেভাবে কাজ করছে জয়েন করার জন্য, এবং যারা জয়েন করছে তাদের পক্ষ থেকে অসংখ্য জেডাই কামাল ধন্যবাদ। যার ভিতরে কোনো হিংসা নাই, দেমাগ নাই, অহংকার নাই। জেডাই কামালকে যদি বলা হয় যে গরিব বেচারি খয়রাত করছে, তার পাশে যে খাইতে সেও খাবে, কিন্তু এজ ইউ লাইক জুলফিকার আলী ভুট্টো। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখুক জেডাই কামালকে, দোয়া করি এবং সর্বোপরি এগিয়ে যাও। তো আমি যে কথা বলতেছিলাম যে বরিশাল বিভাগে প্রত্যেকটা ছাত্রের পক্ষে কিন্তু আমাদের সর্বোপরি এই দুর্নীতির যে আখড়াগুলি আছে, সেই আখড়াগুলি কিন্তু আমাদের কিন্তু দূরীভূত করতে হবে। কামালকেও বলি, যেহেতু তোমার বরিশালে বিশাল একটি সংগঠন আছে, আজকের আমাদের এই শেরেবাংলাকে রক্ষা করতে হবে, এবং এই শেরেবাংলা হসপিটালে কিন্তু আমাদের সমস্ত 5টা জেলা থেকে এবং অজপাড়া গায়ে থেকে বরগুনা, পাথরঘাটা, কাকচিরা, বদনিহালি, লেবুহালি, তুষখালী, যেখানে কাকচিরা, বদনিহালি, তারপরে মঠবাড়িয়া থেকে, খুলনা থেকে, বাংলাদেশ থেকে সর্বোপরি আজকে কিন্তু মেডিকেলে যাচ্ছে, এবং মেডিকেলের ভিতরে যারা ভুক্তভোগী, মেডিকেলের ভিতরে যারা যে পেশেন্ট গুলি আজকের কিন্তু তারা আইসিইউতে ভর্তি হতে পারছে না, তাদেরকে বিভিন্ন রকমের
তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে টাকা দিতে হচ্ছে, 1000-1500 টাকা করে দিতে হচ্ছে। এই টাকাগুলি এবং সর্বোপরি আজকের যে আমরা নির্যাতিত নিষ্পেষিত সেই লগ্নে কামাল দাঁড়াতে হবে, এবং যাতে করে এই দুর্নীতি মুক্ত একটি বরিশাল বিভাগে তুমি অন্যতম একজন নেতা স্বেচ্ছাসেবক দলের, তো সেই হিসাবে আমি বলতে চাই যে সর্বদলীয় ভাবে আজকের কিন্তু আমাদের এই শের বাংলাকে রক্ষা করতে হবে, দুর্নীতি মুক্ত এবং দুর্নীতি জায়গা থেকে আমাদের কিন্তু সেভাবে এগিয়ে যেতে হবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের ভালোবাসা এবং মানুষের সহানুভূতি সহনশীলতা আমাদের বিশেষ প্রয়োজন। আজকের এই বাংলাদেশে আমি তো যখন ছোট ছিলাম, মুক্তিযোদ্ধা যখন 71-এর স্বাধীনের সময় আমার বয়স ছিল 6 বছর কি 7 বছর, 1964 সালে আমার জন্ম। তো আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, আব্বা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং সর্বোপরি হয়তোবা কোনো কারণবশত একটু ব্যাকি ছিলাম। কিন্তু এমতো অবস্থায় যখন মানে আমার নিজের মেধা শক্তি যখন আমি বুঝতে শিখেছি, তখন আমি দেখেছি যে মানুষের পাশে দাঁড়ানো, সেটাই হচ্ছে মহৎ ব্যক্তিত্ব। মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সর্বোপরি আমি তো বিএনপি করেছি ওই আমলে, যখন ভুট্টো মিয়ার বিরুদ্ধে বিএনপি করেছিলাম, কামাল হয়তো জানে। তো সেখান থেকে হয়তো বা আমি একটু দূরে চলে আসছি, বা আমি ওইভাবে দলীয় ভাবে কোনো কাজ কর্ম আমি সেইভাবে নিতে পারছি না। তো আদর্শ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল যে যে বাংলাদেশের মানুষ তারা বেকার থাকবে না, বেকার মুক্ত থাকবে, গাছ লাগাতে হবে বেশি পরিমাণে, উন্নয়নশীল, এবং দেশের ভিতরে যে উন্নয়ন আমাদের করতে হবে, যাতে করে আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা কিন্তু সেভাবে যেন চলতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, শোনেন, মানুষ যখন ক্ষমতায় আসে তখন তেল মালিশের অভাব হয় না। আজকে তারেক রহমান সাহেবের এখন বর্তমানে অনেক অনেক লোক বলছে যে কি যে দেশ নায়ক তারেক রহমান সাহেব এবং আগামী প্রজন্মের প্রধানমন্ত্রী, অথচ যারা আওয়ামী লীগের সাথে একত্রতা করেছিল তারা এখন আবার বিএনপির ভিতরে তারা একত্রতা করছে, হয়তোবা করে, হয়তো জেল জুলুমের ভয়তে করে, বাইরের ভয়তে করে, বা বেঁচে থাকার তাগিদে করে করে কিন্তু আমার জায়গা হচ্ছে এই যে, হ্যাঁ, সে যদি আত্মসমর্পণ করে বা সে যদি করতে চায় করুক, সমস্যা নাই কোনো। মহৎ জায়গা হচ্ছে সবকিছু মাফ করে দেওয়া। যেমন বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল জামাত ইসলামী সহ সারা বাংলাদেশে যদি যুদ্ধ অপরাধী থাকে, সেই যুদ্ধের বিপক্ষে যদি কেউ থাকে, তাহলে সে কিন্তু সেটাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে ফাঁসি হলো, সেটা একটা অন্যায় বা অপরাধ বলে একটা গণ্য হলো। কিন্তু বিষয়বস্তু হচ্ছে মানুষকে সাধারণ ক্ষমা করে দেওয়া, এটা হলো মহৎ। কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা কিন্তু টোটালি আমাদের ভিতরে কিন্তু নেই। সেই জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। একটি খারাপ জায়গা থেকে বেরিয়ে এসে সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে আমরা সামনের দিকে এগিয়ে যাই, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের আপনাদের সম্মুখে আসা। ব্যক্তিগতভাবে হাসিব আমাকে বলেছে যে, দাদা আপনি এই ব্যাপারে কিছু, যে বড় কমেন্ট গুলো করেছে, আপনি এই ব্যাপারে কিছু কথা বলেন। বরিশাল বিভাগে সর্বোপরি শের বাংলাকে রক্ষা করার লক্ষ্যে জেডাই কামাল যেহেতু জয়েন করছে, বড় নেতা, এবং সর্বোপরি আমি চাই যে আজকের বরিশাল বিভাগ একটি সুন্দর আমাদের ডিভিশন, যাতে করে আমরা গর্ব করতে পারি বাংলাদেশে যে আমাদের এত বড় একটা হসপিটাল, সেই হসপিটাল দুর্নীতি মুক্ত। মেন কথা হচ্ছে দুর্নীতি মুক্ত হসপিটাল আমাদের চাই, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্ররা যে অগ্রণী ভূমিকা পালন করছে, ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। এবং ব্রজমোহন বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, যেহেতু আমি সাগরদী মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, সাগরদী মাদ্রাসার ছাত্ররাও আছে, চরমাই পড়াশোনা করেছি, চরমাই আছে, এবং সর্বোপরি ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের একাত্মতা রক্ষা করে আজকে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে এবং স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে আজকের এই টপিক এবং এই আমার আলোচনা এসছি, এবং সবাই মিলে তাদের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সুন্দর একটি বাংলাদেশ, মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বোপরি আমরা অগ্রণী ভূমিকা পালন করি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের বিদায় নিলাম। জয়েন যারা করছেন, আজকের ভিআইপি গেস্ট, শেষ সময় মাহবুব আসছে, মাহবুব ধন্যবাদ, দুবাই থাকার জন্য দোয়া করবেন। মামাতো ভাইও জয়েন করছে, অনেকক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম, যেহেতু এখন তো আর বেশিক্ষণ লাইভ করা যায় না, কারণ আধা ঘন্টার মতো হয়ে গেছে লাইভে জয়েন করছি। মাহবুব ওয়েলকাম জয়েন করার জন্য। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যেই জায়গা থেকে, আপনাদের পরিবার থেকে, আপনি যে দলই করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, কোন দল করবেন সেটা নয়, কিন্তু এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের কল্যাণের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর নিশ্চিত
একটি জায়গা, আমাদের সমাজ ব্যবস্থা আলোকে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো থাকবেন এবং ব্যক্তিগতভাবে আজকের মানববন্ধন করতেই হবে। কারণ আপনি জানেন যে ক্লাবের সামনে প্রতিনিয়ত আমি আমার জায়গা থেকে আমি মানববন্ধন করি। আমি কিছুদিন আগে আজকের মালিক সমিতির সাথে আমি জড়িত, ঢাকা মালিক সমিতি সাথে, সেখানে তাদের পক্ষে থেকে, শ্রমিকের পক্ষে থেকে আমি কিন্তু বক্তব্য রেখেছি, কঠিন বক্তব্য রেখেছি। আপনারা জানেন সেখান থেকে প্রত্যেকটা ব্যাপারই আমি কিন্তু আন্দোলন ক্ষেত্রে এবং সর্বোপরি মানুষের ভালোবাসার তাগিদে এবং প্রত্যেকটা শ্রমিক এবং মজুর এবং দেশের কৃষক মেহনতি জনতার পাশে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। সেই অধ্যায় রেখে এবং সর্বোপরি আবার আপনাদের সাথে দেখা হবে। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে চিফ গেস্ট যেটাই কামাল, ওয়েলকাম, এবং শফিক আমার দোস্ত, ও জয়েন করছে। আর ব্যক্তিগতভাবে আমার পরে যে সর্বোপরি কাজ করছে হাসিব মামাতো ভাই, ওর জন্য আজকে এই টপিকটা নেওয়া। মাহবুব বিদেশ থেকে জয়েন করছেন, জহুর ভাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।